দেখছিলাম তাই না? হিস্টেরিসিস মোটর পর্যন্ত পড়ানো হয়েছিল। আমি হিস্টেরিসিস মোটরের উপরে একটা অ্যাসাইনমেন্ট দিব, কিছু কোশ্চেন দেওয়া হবে। আগের দুইটা তো কেউ সাবমিট করো নাই। হ্যাঁ, তো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর, এটা তোমরা অলরেডি এনার্জি কনভার্সন 2 তে এটা সম্পর্কে আইডিয়া কিছুটা পাইছো। হ্যাঁ, তো আমার স্লাইডটা দেখতে পারতেছো? স্লাইড বলতে এটা বই আসলে, থেরেজার বইয়ের চ্যাপ্টার 39, এখান থেকে পড়াচ্ছি 39.9, এ পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। তো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর অর্ডিনারি যে শান্ট মোটর আছে অলমোস্ট সিমিলার। But difference is that the rotor of the permanent magnet DC motor is the permanent magnet. In case of DC shunt motor, rotor stator was electromagnet, but in case of permanent magnet DC motor, rotor is permanent magnet. তো এখানে ফিগার 39.10 তে দেখো দুইটা ফিগার দেওয়া আছে, একটা হলো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর আর একটা হলো নরমাল শান্ট মোটর। হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের ক্ষেত্রে আমার এই যে ম্যাগনেটটা স্টেটর যেখানে আছে সেখানে পার্মানেন্ট ম্যাগনেট, আর রোটর তো আলাদা পার্ট যেটা আর্মেচার কন্ডাক্টর। আর ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে স্টেটরটা ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট দ্যাট মিন্স আমি এখানে কি করি, ডিসি সাপ্লাই দিয়ে ফ্লাক্স প্রডিউস করি। ফ্লাক্স প্রডিউস করলে আমার কি হয়, এখানে এই রোটরটা ঘুরে, তাই না? তো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরে ফ্লাক্স ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, কারণ কি, আমার যে এই যে পার্মানেন্ট ম্যাগনেট ম্যাটেরিয়াল আছে এখানের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এবং এখানের তোমার পারমিয়াবিলিটি যেটা বলে সেম, সবসময় একই থাকে। বাট এখানে ইন কেস অফ ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে আমি ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্সের পরিমাণ আমি বাড়াইতে কমাইতে পারি বাই ভেরিং দা ডিসি সাপ্লাই। এখানে ডিসি সাপ্লাই চেঞ্জ করে আমি এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বাতেন শিকদার তোমার রোল নাম্বারটা দিয়ে জয়েন করো। স্যার, তোমার রোল নাম্বারটা আগে দিয়ে তারপর জয়েন করো। আগে রোল নাম্বার দিবা তারপর নাম লিখবা। আমি এটা বলে দিছি, যারা এইভাবে দিচ্ছ না তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। জি স্যার। আচ্ছা, তো এখানে কনস্ট্রাকশনে আসি। এটা হলো 2 পোল পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর আর এটা হলো 4 পোল শান্ট মোটর, ডিসি শান্ট মোটর। হ্যাঁ, এটা কম্পারিজনের জন্য দেখানো হয়েছে দুইটা কনস্ট্রাকশন। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি ডিসি শান্ট মোটর নরমাল মোটরের মতোই, কিন্তু সাইজে অনেক ছোট হয়। অনেক ছোট সাইজের হয় নরমাল ডিসি শান্ট মোটরের থেকে, এটার সাইজটা কম্পারেটিভলি ছোট। তো আমরা এখানে কি মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে আসি যে কেন আমরা এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর দরকার। হ্যাঁ, তো নাম্বার 1 অ্যাডভান্টেজ, লোয়ার ম্যানুফ্যাকচারিং কস্ট। আমার ডিসি শান্ট মোটরের থেকে এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট কম হবে। কেন কম হবে? কারণ আমি ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে আমি একটা এক্সট্রা একটা উইন্ডিং ইউজ করতে হয়, তাই না? যে ম্যাগনেটের উপর একটা ইলেকট্রোম্যাগনেট, যেহেতু এখানে একটা উইন্ডিং ইউজ করব, তো উইন্ডিং মানে আমার কি, কপার ওয়্যার, এখানে একটা কস্ট লাগবে। আবার ডিসি সাপ্লাই দিয়ে আমার ফ্লাক্সটাকে ভেরি করতে হবে, এখানেও আমার একটা কস্ট আছে। তো ওভারঅল কস্টিংটা আমার এখানে বেশি ডিসি মোটরে। বাট পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরে এই কস্টিংটা কম্পারেটিভলি লোয়ার। নাম্বার 2 অ্যাডভান্টেজ হলো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর
স্মলার ইন সাইজ, হ্যাঁ, ইকুয়াল পাওয়ার রেটিং এর জন্য দেন দা ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরের ধরো একটা 10 ওয়াট, হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের সাইজ একটা 10 ওয়াট ডিসি শান্ট মোটরের থেকে ধরো অনেকটাই কম হবে সাইজটা ধরো এটা ধরো অর্ধেক বা তারও কম। হুম, সাইজটা কমে যাবে। সাইজটা কেন কমবে? কারণ আমার এখানে এক্সট্রা উইন্ডিং নাই। এক্সট্রা উইন্ডিং এর জন্য তোমার এটার সাইজটা কম্প্যাক্ট হয়ে যাবে। তারপরে 3 নাম্বার অ্যাডভান্টেজ হলো, since field excitation current is not required, the efficiency of these motors is generally higher than the owned field motors. যেহেতু তুমি এখানে এক্সট্রা কোনো উইন্ডিং ইউজ করতেছো না, তো এটার এফিসিয়েন্সিটা কি হবে? আমার নর্মাল শান্ট মোটরের থেকে বেশি হবে। কেন? কারণ যখন তুমি উইন্ডিং ইউজ করবা, এক্সট্রা একটা উইন্ডিং ইউজ করবা, তখন ওই উইন্ডিং এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। ওই কারেন্টের জন্য আই স্কোয়ার আর লস মানে কপার লসটা ইনক্রিজ করবে। বাট ইন কেস অফ পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর এই কপার লসটা অনেক কম। তারপর 4 নাম্বার অ্যাডভান্টেজ দেখো, লো ভোল্টেজ পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর প্রডিউস লেস এয়ার নয়েজ। এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর গুলো আসলে তোমার লো ভোল্টেজের জন্য ডিজাইন করা, মানে 12 থেকে 24 ভোল্ট, 24 ভোল্ট যায় না, 12 থেকে 6 এরকম ভোল্টে এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর গুলা কাজ করে। তো এজন্য এইগুলার আসলে টর্ক রেটিং কম, পাওয়ার রেটিং কম এবং তোমার আরপিএম কম থাকে। এইসব কারণে এখানে তোমার নয়েজও কম হবে। ঠিক আছে, যত বড় মোটর তত তোমার এটার নয়েজ বেশি। এটা হলো একটা অ্যাডভান্টেজ। 5 নাম্বার, when designed for low voltage, these motors produced very little radio and TV interference. এটা ওইটার সাথে সিমিলার। হ্যাঁ, যখন আমাদের আসলে নয়েজ ক্রিয়েট হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সও বাড়ে, ইএমআই ইফেক্ট যেটা বলে, ইএমআই ইফেক্টও ইনক্রিজ করে। বাট ইন কেস অফ দিস মোটরস, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরস, পিএমআই ইফেক্ট ইজ ভেরি মিনিমাম। হ্যাঁ, ইএমআই ইফেক্ট ইজ ভেরি মিনিমাম। ওকে, দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ permanent magnet DC motor compared to DC shunt motor. There are some disadvantages also, like number 1 যেটা তোমাদের disadvantage, since their magnetic field is active all the times, even when the motor is not being used, these motors are made totally enclosed to prevent their magnets from collecting magnetic junk from neighborhood. এখন মানে আসলে যেটা হয় যে আমরা যখন ডিসি শান্ট মোটর ইউজ করি তখন হয় কি যে আমরা যখন মোটরটাকে চালাই তখনই আমার ম্যাগনেটিক ফিল্ডটা ইউজ হয়, আমি ফিল্ডে এক্সাইটেশন দেই। বাট ইন কেস অফ পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর আমাদের এই পার্মানেন্ট ম্যাগনেটটা সব সময় অ্যাক্টিভ। দ্যাট মিন্স ম্যাগনেটিক ফিল্ড ইজ অলওয়েজ অ্যাক্টিভ। এই জন্য করা হয় কি, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে যেন বাইরে ছড়ায় না পড়ে, এই জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটাকে এটাকে এনক্লোজড করতে হয়, মানে এখানে একটা কাভার আপ করতে হয়। এই ম্যাগনেটটাকে কাভার আপ করে এই ম্যাগনেটটাকে আমরা এনক্লোজড করি এবং এই কারণে এই ফ্লাক্স গুলা বাইরে ছড়ায় পড়ে না, ফ্লাক্স গুলা ভিতরে থাকে। ফ্লাক্স যত ভিতরে থাকবে তত আমার টর্ক বেশি হবে। হ্যাঁ, মোটরের জন্য ভালো, মোটরের আমার রান করবে ভালো। কারণ এখানে তো তুমি বাইরে থেকে কোনো ফ্লাক্স দিচ্ছ না, এখানে যে ফ্লাক্সটা আস্তে আস্তে তোমার ওই পার্মানেন্ট ম্যাগনেট থেকে আসতেছে। তো এই ফ্লাক্স যদি মানে আমার লস হয়ে যায় তখন তোমার এই মোটরের টর্ক ভ্যালু কমে যাবে। তো এই যেহেতু তোমার এই মোটর গুলা এনক্লোজ থাকে, এই ম্যাগনেট গুলা এনক্লোজ থাকে, their temperature tends to be higher. আচ্ছা, আমার স্লাইডটা কি দেখতে পারতেছো তোমরা, না আর একটু বড় করব?
স্যার দেখা যায়। আচ্ছা, তো এই জন্য বলা হয় কি যে এইটার টেম্পারেচারটা একটু বেশি হয় কম্পেয়ার টু ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে। However, it may not be much of a disadvantage in situations where motor is used for short intervals. বলতেছে যে যদিও তোমার এটা টেম্পারেচারটা রাইজ করে, কিন্তু যেহেতু আমি আসলে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরটাকে সব সময় চালায় রাখি না, এগুলা স্পেশাল অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, স্পেশাল মোটর এগুলা। তো এগুলো আসলে শর্ট টাইমের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তো ওই শর্ট টাইমের জন্য এই টেম্পারেচার ইনক্রিজটা আমার খুব একটা ইফেক্ট ফেলে না আর কি আমার মোটরের পারফরমেন্সের উপরে। হ্যাঁ, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে আমার টেম্পারেচার কি করে রাইজ করে। এই টেম্পারেচার রাইজ করাটাকে আমার প্রিভেন্ট করার জন্য মোটরটাকে এনক্লোজ করি। এই এনক্লোজের জন্য টেম্পারেচার রাইজ করে, কিন্তু আমার কি হয়, এই যেহেতু শর্ট টার্মের জন্য আমার মোটরটা চলে, এই জন্য এই টেম্পারেচার রাইজের ইফেক্টটা আমার খুব একটা বেশি হয় না। আচ্ছা, যেটা আমাদের মেইন যে প্রবলেম, a more serious disadvantage is that permanent magnets can be demagnetized by armature reaction mmf, causing the motor to become inoperative. এটা তোমাদের বুঝতে হবে যে আসলে পার্মানেন্ট ম্যাগনেটের যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আছে আমার, এটা ডিম্যাগনেটাইজ হয়ে যেতে পারে। ডিম্যাগনেটাইজ বলতে আর্মেচার রিঅ্যাকশন তোমরা পড়ছিলাম আমরা, মনে আছে? মোটরের ক্ষেত্রে আর্মেচার রিঅ্যাকশন হয়। তো আর্মেচার রিঅ্যাকশনটা কি ছিল, যে the interaction between main field flux and the armature flux, হ্যাঁ, is called armature reaction. তো এই আর্মেচার রিঅ্যাকশনের কারণে আমার যে মেইন ফিল্ড ফ্লাক্সটা ছিল, এই ফ্লাক্সটা কমে যায়। হ্যাঁ, যখনই মোটরের মধ্যে দিয়ে তোমার এখানে কারেন্ট ফ্লো হবে, লোড বাড়াবো আমি, তখনই কি হবে, আমার এই ডিম্যাগনেটাইজ হয়ে আমার মোটরের ফ্লাক্সটা কমে যাবে। হ্যাঁ, তো আমার শান্ট মোটরের ক্ষেত্রে ফ্লাক্স এই আর্মেচার রিঅ্যাকশনের ইফেক্টটা খুব বেশি না, কারণ আমি এখানে বাইরে থেকে এক্সাইটেশন দিয়ে ফ্লাক্সটাকে কন্ট্রোল করতেছি। বাট ইন কেস অফ পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর, আমার ফ্লাক্স যদি কমে যায়, তাহলে কিন্তু এটা রিকভার করার ওয়ে নাই, কারণ এটা কি ফিক্সড। হ্যাঁ, একটা ফিক্সড ম্যাটেরিয়াল দিয়ে আমি স্টেটরটা কনস্ট্রাক্ট করছি, তারপর যদি আমার এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আমাদের জন্য সমস্যা। হ্যাঁ, এন্ড দ্য মোটর বিকাম ইনঅপারেটিভ, মানে মোটরটা অনেক সময় নাও চলতে পারে। তো ডিম্যাগনেটাইজ এই আর্মেচার রিঅ্যাকশনের কারণে একটা কারণে হয়, আরো কিছু কারণ আছে। যে 2 নম্বর আরেকটা কারণ, যে ইমপ্রপার ডিজাইন, মানে আমার যদি ডিজাইনিং এর সমস্যা থাকে, তখনও আমার ডিম্যাগনেটাইজেশন হতে পারে। ডিজাইনিং বলতে আমার রোটর এবং স্টেটরের কনস্ট্রাকশনের প্লেসমেন্টটা যদি ঠিক না থাকে, তখন আমার ডিম্যাগনেটাইজ হইতে পারে। আরেকটা ভাবে হইতে পারে, যেটা হলো এক্সেসিভ কারেন্ট caused by a fault or transient improper connection in আর্মেচার সার্কিট। মানে আমার ট্রানজিয়েন্ট কারেন্ট বা ফল্ট কারেন্ট যদি বেড়ে যায় হঠাৎ করে, তখনও কি আর্মেচার রিঅ্যাকশন বাড়তে পারে। মানে আর্মেচার কারেন্ট বাড়লেই আমার আর্মেচার রিঅ্যাকশন বাড়বে, এটা যে কোনো কারণে হতে পারে, ফল্ট হইলেও হইতে পারে, ট্রানজিয়েন্ট কারেন্ট হলেও হইতে পারে। তারপরে হলো ইমপ্রপার ব্রাশ শিফট এন্ড টেম্পারেচার ইফেক্ট। তো ইমপ্রপার ব্রাশ শিফট, ওই যে ব্রাশ শিফটিং আমরা আর্মেচার রিঅ্যাকশনের মধ্যে পড়ছিলাম, যে ব্রাশ শিফটিং করানো হয় আর্মেচার রিঅ্যাকশনটাকে মিনিমাইজ করার জন্য অনেক সময়। তো ওই ব্রাশ শিফটিং যদি তোমার ঠিকভাবে না হয়, তখনও তোমার এই ডিম্যাগনেটাইজেশন হতে পারে। এবং টেম্পারেচার ইফেক্টের কারণেও আমার ডিম্যাগনেটাইজেশন হতে পারে। টেম্পারেচার ইফেক্ট যেটা বললাম, যে এটা যেহেতু তোমার এনক্লোজড অবস্থায় থাকে, তো টেম্পারেচার কিছুটা তোমার রাইজ করে, এই টেম্পারেচার ইফেক্টের কারণেও আমার ডিম্যাগনেটাইজেশন হতে পারে। তো দিজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। তো আমরা মানে অ্যাডভান্টেজ দেখলাম, ডিসঅ্যাডভান্টেজ দেখলাম। তো অ্যাডভান্টেজটা কোথায়? অ্যাডভান্টেজটা হলো, মানে আমি আসলে এক কথায় যদি বলি, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো এটার এফিসিয়েন্সি বেশি, এটার সাইজ কম্প্যাক্ট, এবং এটা কি লো ভোল্টেজে অপারেট করে, তাই না?
এগুলোই তো আমরা দেখলাম। এবং এবং এটার ম্যানুফ্যাকচারিং কষ্ট কম। আর যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ বলি, তাহলে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে হবে আমার পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ডিম্যাগনেটাইজ হয়ে পড়ে, খুব ইজিলি ডিম্যাগনেটাইজ হয়ে পড়ে। এই ডিম্যাগনেটাইজের ইফেক্টটাই আসলে সবচেয়ে বেশি, এবং এটা টেম্পারেচার কম্পেয়ার টু হায়ার দেন দা ডিসি শান্ট মোটর। ওকে, so these are the advantage and disadvantage of পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। তো এটা অনেক সময় পরীক্ষাতে আসে যে ডিফারেন্সিয়েট বিটুইন ডিসি শান্ট মোটর এন্ড পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর, অথবা what are the advantage and disadvantage of permanent magnet DC motor compared to DC shunt motor। নানা ভাবে কোশ্চেন গুলো আসতে পারে, তো এগুলা দেখে নিবা। ইমতিয়াজ ভাইকে নাম চেঞ্জ করো, রোল নাম্বার দিয়ে আসো, রোল নাম্বার দিয়ে নাম দাও। 5009 বাতেন শিখবে না? জি স্যার। আচ্ছা, তো তো এটা আমরা আসলে দেখলাম যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তারপর আসলে অ্যাপ্লিকেশন, আমরা পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরটা কোথায় ইউজ করি। হ্যাঁ, a small 12-volt permanent magnet DC motors are used for driving automobile heater, air conditioner, blower, windshield wipers, windows, fans, radio antennas. They are also used for electric fuel pumps, marine engine starters, wheelchairs, cordless power tools, etc. তো আসলে আমাদের এই মোটরটা ওইসব জায়গায় ইউজ করা হবে যে সব জায়গায় আমার আসলে ভোল্টেজ রেটিং কম লাগে। ভোল্টেজ রেটিং, লো ভোল্টেজ রেটিং যেগুলো, হ্যাঁ, ওইখানে আমরা ইউজ করি। যেমন তোমার ওই গাড়িতে যে তোমাদের ওই উইন্ডশিল্ড ওয়াইপার থাকে, ওইখানে আসলে কি একটা মোটর থাকে, ওই মোটর দিয়ে যখন তোমরা এটাকে অন করো তখন এটা কি ওই বৃষ্টির পানি আসলে এটাকে সরায় দেয়। তো এখানে আসলে খুব বেশি ভোল্টেজ আমরা দেই না, এখানে ব্যাটারি থেকে খুব কম ভোল্টেজ যায়। তো এইসব জায়গায় আমরা পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর ইউজ করতে পারি। Similarly, the toy industry uses millions of such motors, which are also used in appliances such as toothbrush, food mixer, ice crusher, portable vacuum cleaner, shoe polisher, portable electric tools such as drills, saber saws, hedge trimmers, etc. তো এই যে তোমরা অনেক সময় ট্রিমার দেখো, ট্রিমারের ক্ষেত্রেও কিন্তু আমার এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর ইউজ করা হয়। তারপর টয় ইন্ডাস্ট্রি মানে আমার যে ছোটবেলায় তোমরা মানে বিভিন্ন ধরনের গাড়ি কিনছো, গাড়িতে একটা মোটর লাগানো ছিল, দেখতা যে ছোট অনেক ছোট সাইজের একটা মোটর। তো ওইসব জায়গায় আমরা আসলে এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর ইউজ করি। আসলে যে সব জায়গায় আসলে আমার এত বড় মোটর দরকার নাই, আমার টর্ক ছোট হইলেই হয়, বা এটার আরপিএম ছোট হইলে হয়, সমস্যা নাই, ভোল্টেজ রেটিং কম পাবো, তো ওইসব জায়গায় আমরা এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর ইউজ করব। হ্যাঁ, তো ওই একটা খেলনা গাড়ি বানাইতে তো তোমার আর মানে তুমি যদি 10,000 টাকার মোটর লাগাও তাহলে তো ওই গাড়ি আসলে কেউ কিনবে না। তো এখানে তুমি এমন একটা মোটর লাগাইতে হবে যেটার কস্টিং খুবই কম। হ্যাঁ, শুধু তোমার যে অবজেক্টিভ আছে ওটা যেন সে সার্ভ করে। হ্যাঁ, তোমার গাড়িটা ঘুরলেই হইলো, তাই না? তো এইসব ক্ষেত্রে আমরা আসলে দেখি যে কিছুদিন পরে এই গাড়িগুলা নষ্ট হয়ে যায়, মানে এটা আসলে খুব লাইফ টাইম খুব বেশি না, আমার দরকারও নাই। হ্যাঁ, 2-3 বছর চললেও আমার এটার জন্য না। হ্যাঁ, তখন আসলে হয় কি, ওই যে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরটা ইউজ করছো তুমি, ওইখানে হয়তো এটা ডিম্যাগনেটাইজ হয়ে গেছে, বা ওইখানে তুমি ভালো করে মানে ওটাকে কাভার আপ করানো হয় না, ওটা আসলে সাইজটা ছোট হইতে হবে। এজন্য আমরা আসলে ওইখানে খুব বেশি মানে এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক কেয়ারফুল হইতে হয়, যেমন আমি আননেসেসারি জিনিস ওখানে দিব না। হ্যাঁ, যেটার কারণে মোটরটার সাইজটা মানে বেড়ে যাবে।
তো এগুলা হলো আমার পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলাম, তারপর আসলাম আমরা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন আমরা আসো কনস্ট্রাকশনে। কনস্ট্রাকশন দ্যাট মিন্স আমি রোটরটা তো আমার মানে নরমাল ডিসি শান্ট মোটরে যে রোটর ইউজ করছো এখানেও রোটর সেম, মানে এখানে আসলে কি আমার মানে কন্ডাক্টর থাকে, কন্ডাক্টরটাকে আমি ঘুরাই। বাট ডিফারেন্সটা হলো আসলে স্টেটরে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব। হ্যাঁ, তো স্টেটরে আমরা এমন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব যেটার রেসিডুয়াল ফ্লাক্স ডেনসিটি এবং কোয়ারসিভিটি এটা বেশি। রেসিডুয়াল ফ্লাক্স ডেনসিটি এন্ড কোয়ারসিভিটি এগুলা বেশি। তো এখানে দেখো তিন ধরনের ম্যাটেরিয়াল আছে। এই ধরনের ম্যাটেরিয়াল গুলো আসলে আমার স্টেটরে বা পার্মানেন্ট ম্যাটেরিয়াল হিসেবে এগুলো ইউজ করা হয়। নাম্বার ওয়ান ইজ এলনিকো ম্যাগনেটস। এটা 1 কিলোওয়াট থেকে 150 কিলোওয়াট পর্যন্ত মোটরের রেটিং এর ক্ষেত্রে আমরা এলনিকো ম্যাগনেটটা ইউজ করি। সিরামিক ম্যাগনেটস, সিরামিক ম্যাগনেটটা হলো সবচেয়ে মানে ফেরাইট যেগুলা, এগুলা হলো সবচেয়ে ইকোনমিক্যাল, মানে খরচ তোমার খুবই কম। এগুলা ফ্র্যাকশনাল কিলোওয়াট মোটর বা 1 কিলোওয়াটের থেকে কম যেগুলা মোটর, ওই সব ক্ষেত্রে আমরা সিরামিক ম্যাগনেট মানে এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর রেয়ার আর্থ ম্যাগনেটস, রেয়ার আর্থ ম্যাগনেটটা একটু কস্টলি, যেমন সামারিয়াম, কোবাল্ট, নিউডাইমিয়াম, আয়রন, কোবাল্ট, এগুলা হলো আসলে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরকেও যদি তুমি আসলে হায়ার অ্যাপ্লিকেশন ইউজ করতে যাও, মানে হায়ার টর্ক, হায়ার আরপিএম, ওইসব জায়গায় যখন ইউজ করতে যাও তখন রেয়ার আর্থ ম্যাগনেট ইউজ করা হয়। হ্যাঁ, তো এগুলার কস্টিং একটু বেশি। নরমাল যেগুলা সেগুলো হলো সিরামিক বা ফেরাইট ম্যাগনেট। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে একটা ফিগার দেখলে বুঝতে পারবা এটা আসলে। আচ্ছা, এটা হলো বিএইচ কার্ভ। বিএইচ কার্ভ তো তোমরা জানো তাই না? এই যে এই কার্ভটা, এটাতে আসলে আমরা যখন হিস্টেরিসিস মোটর পড়ছি তখন এই কার্ভটা দেখছি যে এইটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম, আর এই এইচটাকে বলা হয় কোয়ারসিভিটি। হ্যাঁ, এটা এইচটাকে বলা হয় কোয়ারসিভিটি, আর বিটাকে মানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করে আবার ডিম্যাগনেটাইজ করলে যে পরিমাণ ম্যাগনেটিজম তোমার এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে থেকে যাবে ওটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। আর এই ম্যাগনেটিজমকে জিরো করার জন্য যে পরিমাণ তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দরকার ওইটাকে বলা হয় কোয়ারসিভিটি। দেখো লাগবে এতটুকু না? হ্যাঁ, তো এই ইন্টেন্সিটি যত বেশি হবে তত আমার জন্য ভালো। এই রেসিডুয়াল ম্যাগনেটিজম যত বেশি হবে তত আমার জন্য ভালো। বুঝতেছো? মানে আমার কার্ভটা যদি এরকম স্কোয়ার হইতো, ম্যাগনেট আমরা হিস্টেরিস মোটরের ক্ষেত্রেও দেখছি যে হিস্টেরিস মোটরের ক্ষেত্রেও আমার যদি এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা রেসিডুয়াল ফ্লাক্স এবং কোয়ারসিভিটি বেশি হয় তাহলে আমার জন্য সবচেয়ে ভালো। বাট এরকম স্কোয়ার তো আমার আসলে পাওয়া সম্ভব না। মানে আইডিয়ালে আমার মানে প্র্যাকটিক্যালি আমার এই স্কোয়ার শেপের বিএইচ কার্ভ পাওয়া আমার জন্য ইম্পসিবল। তো আমি চাই যেন যতটুকু আমার এটা স্কোয়ার ওয়েভের দিকে যায়। হ্যাঁ, তো এই স্কোয়ার ওয়েভের দিকে যাবে এটা আসলে ডিপেন্ড করে আমি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেছি তার উপরে। হ্যাঁ, আমি যদি ওই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে এই বিএইচ এর বি এর ভ্যালু এবং এইচ এর ভ্যালু অনেক বেশি হয়। আর যদি আমি ফেরাইট ইউজ করি বা এলনিকো ম্যাগনেট ইউজ করি ওইগুলার ক্ষেত্রে আরো কম, বিএইচ এর ভ্যালু গুলা কম। তো এটা কেমন, এটা পরের কার্ভটা দেখলে আরো বুঝতে পারবা। যেমন দেখো এই যে এই এক্স এক্সিস বরাবর না ওয়াই এক্সিস বরাবর আছে আমার বি,
আর এক্স এক্সিস বরাবর আছে এইচ। হ্যাঁ, তো আমি চাই বি এবং এইচ যেন দুইটাই বেশি হয়। সবচেয়ে বেশি কোনটায়? এই দেখো এই কার্ভটা, এটা কি নিউডাইমিয়াম আয়রন বোরন, মানে এটা হলো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। তারপরে দেখো, তারপরে বেশি সামারিয়াম কোবাল্ট, সামারিয়াম কোবাল্ট আমার রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। হ্যাঁ, সিরামিকেরটা দেখো অনেক কম, এই যে এটা 0.4 থেকে এই যে 250 মতো। হ্যাঁ, এটা হলো সিরামিকের ক্ষেত্রে বিএইচ এর ভ্যালু। আবার এল নিকোর ক্ষেত্রে আমার বি এর ভ্যালুটা বেশি, কিন্তু আবার এইচ এর ভ্যালুটা খুবই কম। তো এল নিকোটা আসলে ওই সিরামিকের থেকে পারফরমেন্স একটু বেটার। হ্যাঁ, কারণ এটা বি এর ভ্যালু বেশি থাকে। আমার আসলে রেসিডুয়াল ফ্লাক্সটা বেশি থাকলেই আমার জন্য ভালো, কিন্তু আবার এইচটা কম। এখন এইচটা মানে আসলে দেখো দুইটার সিগনিফিকেন্স কি, বি এবং এইচ দুইটাই কিন্তু আমার বেশি হইতে হবে। বি মানে হলো বি যদি বেশি হয় তাহলে আমি ফ্লাক্স বেশি পাবো, আর এইচ যদি বেশি হয় তাহলে আমার সুবিধা কি, এটা সহজে ডিম্যাগনেটাইজ হবে না। আমার এইচ যদি কম হয়, এইচ এর ভ্যালু যদি কম হয়, তাহলে এটা খুব ইজিলি ডিম্যাগনেটাইজ হয়ে ফ্লাক্সটা কমে যাবে। কিন্তু এইচ এর ভ্যালু যদি বেশি হয়, তাহলে ওই যে বললাম আমি আর্মেচার রিঅ্যাকশনের কারণে ডিম্যাগনেটাইজেশন হয়, তারপরে তোমার ইমপ্রপার ডিজাইনের কারণে ডিম্যাগনেটাইজেশন হয়, আর টেম্পারেচার ইফেক্টের কারণে ডিম্যাগনেটাইজেশন হয়। তো এই ডিম্যাগনেটাইজেশন হইলেও আমার এইচ এর ভ্যালুটা যদি বেশি থাকে, তাহলে আমার এটা জিরোতে আসবে না, এই রেসিডুয়াল ফ্লাক্সটা বা ফ্লাক্স ডেনসিটিটা জিরোতে আসবে না। বুঝছো? এই কার্ভটা বুঝতে পারছো? তো এটা আসলে তোমাদের চ্যাপম্যানের বইয়ের চ্যাপ্টার 9 থেকে নেওয়া। হ্যাঁ, চ্যাপম্যানের বইয়ের চ্যাপ্টার 9 থেকে এই কার্ভ দুটা নেওয়া। তো এই যে চ্যাপম্যানের বইয়ের যে এই আর্টিকেলটা, এটা পড়বা, এই যে 9.5, 9.5 আর্টিকেল পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। তো এখান থেকে আসলে আমি পড়াইছি মেইনলি, এবং থেরেজার বই, এই দুইটা মিলে আমার এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। থেরেজার বইয়ের ক্ষেত্রে আমি আর্টিকেল হলো বলে দেই। থেরেজার বইয়ের ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 39.9। হ্যাঁ, 39.9। আর চ্যাপম্যানের বইয়ের ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 9.5। তো এই দুইটা আর্টিকেল পড়লেই আমার পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর শেষ। হ্যাঁ, তো এটাতে আমার কোনো স্লাইড বানানো হয় নাই, এটা জাস্ট তুমি এখান থেকে দুইটা আর্টিকেল পড়লেই বুঝতে পারবা, কারণ এখানে আসলে খুব ইজিলি থেরেজার বই এবং চ্যাপম্যানের বই খুব ইজিলি, মানে খুব ভেঙ্গে ভেঙ্গে লেখছে। হ্যাঁ, তো এটা দেখলেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, তো আমাদের কনস্ট্রাকশন বুঝতে পারছো তো, তাই না? কনস্ট্রাকশন আমাদের বোঝা গেছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা বুঝতে পারছি। তারপরে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি হবে? ওয়ার্কিং প্রিন্সিপাল তো আসলে নরমাল ডিসি মোটর যেভাবে কাজ করে, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর একই ভাবে কাজ করে। ডিফারেন্সটা আসলে কই? ওই ফ্লাক্সের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, আমি এখানে ফ্লাক্সটা হলো কনস্ট্যান্ট পাবো, আর আর কোনো ডিফারেন্স নাই, সবকিছু আগের মতোই আছে। ওইখানেও ব্যাক ইএমএফ থাকে, এখানেও ব্যাক ইএমএফ থাকে। এটা আসলে ওয়ার্কিং প্রিন্সিপালে আমার খুব বেশি টাইম দেওয়ার যৌক্তিকতা নাই, কারণ এটা তোমরা অনেক পড়ছো। পারফরমেন্সে দেখো, কার্ভটা দেখো, এটা হলো এফিসিয়েন্সি, পাওয়ার, স্পিড, কারেন্ট সবগুলাই টর্কের সাথে। এক্স এক্সিসে আমাদের কি আছে? টর্ক। আর ওয়াই এক্সিসে বিভিন্ন ধরনের প্যারামিটার, এটার সাথে কার্ভ গুলা কেমন হয় দেখতে। যেমন আমি জানি যে এই যে নর্মাল যে ডিসি মোটর বা তুমি ডিসি জেনারেটর, এগুলার ইফিসিয়েন্সির কার্ভটা সবসময় এরকম হয়, প্রথমে তোমার উঠে আবার নামে, এফিসিয়েন্সি ভার্সেস টর্ক। হ্যাঁ, আবার এই যে পাওয়ার আউটপুট বাড়তে বাড়তে এক সময় আবার কমে যায়। হ্যাঁ, আর কারেন্ট সব সময় আমার বাড়তেই থাকে। কারেন্টের সাথে টর্কের ভ্যালুটা, মানে আসলে টর্ক মানে কি, টি ইজ ইকাল টু কে ফাই আই এ না? আমরা দেখো, দাঁড়াও আমি একটা দেখাই।
আমরা এখানে জানি টি ইজ ইকাল টু কে ফাই আই এ। হ্যাঁ, এটা হলো আমার নর্মাল ডিসি মোটরের ক্ষেত্রে আমার টর্কের ইকুয়েশন। তো আমি যদি কারেন্টের ভ্যালু ইনক্রিজ করি তাহলে টর্ক বাড়বে, ঠিক আছে? আর স্পিডের সাথে টর্কের রিলেশনটা কি? স্পিড আসলে তোমার টর্কের সাথে মানে এটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? যে আমি যদি মানে শুরুতে যে কোনো মোটরের শুরুতে টর্ক বেশি থাকে, টর্ক যদি বেশি থাকে তাহলে স্পিড তার কম হয়। শুরুতে কি মোটর স্টার্টিং অবস্থায় স্পিড তার কম না? স্টার্টিং অবস্থায় স্পিড কম, এজন্য তার টর্ক বেশি লাগে। কিন্তু আমি যদি মোটর স্পিড আস্তে আস্তে ইনক্রিজ করে তখন আবার আমার কি টর্ক কম লাগে। বুঝতে পারছো? আচ্ছা, আবার এখানে আউটপুট কার্ভের যে ইকুয়েশনটা দেখাইছে, এখানে আউটপুট কার্ভের যে ইকুয়েশনটা দেখাইছে যে আমার পাওয়ার আস্তে আস্তে ইনক্রিজ করে তারপর আবার যে ডিক্রিজ করে, এটা কেন? কারণ আসলে আমরা জানি যে যে কোনো মোটর বা জেনারেটরের ক্ষেত্রে efficiency will be maximum when copper loss is equal to coal loss, তাই না? কপার লস ইজ ইকুয়াল টু কোর লস যদি হয় তাহলে আমার এফিশিয়েন্সি ম্যাক্সিমাম হয়। তো এটা তো একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্টের জন্য আমার এটা মানে ম্যাক্সিমাম এফিশিয়েন্সি ম্যাক্সিমাম। কিন্তু আমি যখন কারেন্টের ভ্যালুটা আরো বাড়ায় দিব তখন কি হবে? আবার এফিশিয়েন্সি কমতে থাকবে। একইভাবে তোমার পাওয়ারের ক্ষেত্রেও আমার আস্তে আস্তে বাড়বে পাওয়ার, তারপর আবার এফিশিয়েন্সি যখন আবার আমার কমতে থাকবে তখন পাওয়ারও কমতে থাকবে। আসলে পাওয়ারের সাথে এফিশিয়েন্সি দেখো কি, আমার যদি আমি ইনপুট পাওয়ার বাড়াই আউটপুট পাওয়ার যদি কমতে থাকে তাহলে আমার কি এফিশিয়েন্সি কমবে না? আর যদি ইনপুট পাওয়ার বাড়তে থাকে আউটপুট পাওয়ার কমতে থাকে, মানে এখানে দেখো কার্ভটা এরকম হয়। এদিকে হলো তোমার ইফিসিয়েন্সি আর এদিকে হলো আমার টর্ক। তো আমি যদি এবং এখানে যদি আমি পাওয়ারের সাথে আবার দেখাই কিভাবে পাওয়ার এখানে এফিসিয়েন্সিও হইতে পারে পাওয়ারও হইতে পারে, দুইটাই হইতে পারে। মানে দুইটা কার্ভ আমি একই দেখাইলাম কিন্তু আসলে কার্ভটা সেম হয় না, কার্ভটা একটু আলাদা হয়। তো আমি যদি পাওয়ার ইনপুট পাওয়ার বাড়াইতে থাকি আউটপুট পাওয়ার যদি বাড়তে থাকে তাহলে এফিসিয়েন্সি বাড়বে। আবার ইনপুট পাওয়ার বাড়াইয়া যদি আমি আউটপুট কমতে থাকে তখন কি হবে? আমার পাওয়ারটা মানে এফিসিয়েন্সি কমে যাবে, আউটপুট পাওয়ার আমি পাচ্ছি না, মানে মোটরের যে পাওয়ার ইনপুট দিচ্ছিলাম আউটপুট পরিমাণ কমে গেছে, তাহলে আমার এফিসিয়েন্সি কি হয়ে যাবে? কমে যাবে না? এটাই এটাই আসলে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে আসো স্পিড কন্ট্রোল। মোটরের ক্ষেত্রে আমরা স্পিড কন্ট্রোল করি, ডিসি মোটরের ক্ষেত্রে কয় ভাবে করা যায় স্পিড কন্ট্রোল? নরমাল ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে আমার স্পিড কন্ট্রোল কয় ভাগে করা যায়? তিন ভাবে। বলো কয় ভাবে? তিন ভাবে না স্যার? তিন ভাবে। কি কি? একটা হলো ভোল্টেজ, আরেকটা হলো কি
ফ্লাক্স, আর এটা কি আর্মেচার রেজিস্ট্যান্স, এটা আরএ বললাম, এটা 1, এটা 2, এটা 3। হ্যাঁ, তো এটা হলো নরমাল ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে। এখন পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের ক্ষেত্রে কি তুমি ফ্লাক্স ভেরি করতে পারবা? ফ্লাক্স ভেরি করতে পারবে না। তাইলে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের ক্ষেত্রে ফ্লাক্স কন্ট্রোল দিয়ে ভোল্টেজ কন্ট্রোল করা সম্ভব না। মেইনলি আসলে ভোল্টেজ কন্ট্রোল এবং আর্মেচার রেজিস্ট্যান্স এই দুইটা ভাবেই করা যায়, কিন্তু আসলে আর্মেচার রেজিস্ট্যান্সটা আমরা ইউজ করি না, আমরা ইউজ করি শুধু পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের ক্ষেত্রে আমরা শুধু ইউজ করি ভোল্টেজ কন্ট্রোল। বুঝছো? ভোল্টেজ কন্ট্রোল অথবা তোমার এটাও ইউজ করা হয় অনেক সময়, আমি বললাম যেটা আর্মেচার রেজিস্ট্যান্স বা রিওস্ট্যাটিক কন্ট্রোল মেথড, এটা অনেক সময় ইউজ করা হয়। তো মেইনলি এই দুই ভাবেই আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। স্পিড কন্ট্রোল আমরা ডিসি মোটরের ক্ষেত্রে যেটা দেখছিলাম ওইভাবেই করানো হয়, একই সেম সার্কিট গুলা সেমই। তো এখানে আসলে ইন ডিটেইলসে আমি পড়বো না, যদি তোমাদের মনে না থাকে তাহলে আবার একটু দেখে নিও নরমাল ডিসি মোটরের ক্ষেত্রে আমরা কিভাবে করতাম। আচ্ছা, তো আচ্ছা, তোমরা কি এই হোয়াইট বোর্ডটা পুরাটা দেখতে পাইছো? আচ্ছা, তাহলে আচ্ছা, তো আমাদের পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর এখানেই শেষ। হুম, তো দেখো আমরা আসলে শুরু থেকে কি কি পড়লাম। 1 নম্বরে ইউনিভার্সাল মোটর পড়ানো হয়ে গেছে, 2 নম্বরে স্টেপার মোটর পড়ানো হয়ে গেছে, 3 নম্বরে হিস্টেরিসিস মোটর হয়েছে, হিস্টেরিসিস বানান, হিস্টেরিসিস মোটর। 4 নম্বরে আজকে কি হইলো, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। আচ্ছা, তো তোমাদের 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে গুগল ক্লাসরুমে, তাই না? আচ্ছা, এখন আমি বলি অ্যাসাইনমেন্ট গুলা তো তোমরা কেউ সাবমিট করো নাই, কিন্তু তোমরা যদি অ্যাসেসমেন্টের মার্ক দরকার লাগে তোমাদের, সাবমিট অবশ্যই করতে হবে। তো আমি ওটা ডেডলাইন দেই নাই, তো নেক্সট ক্লাসের আগে অন্তত একটা মানে ইউনিভার্সাল মোটরটা সাবমিট করবা সবাই। হ্যাঁ, তো আমি আবার ওই তোমাদের এই গ্রুপের যে মেসেঞ্জার বক্স আছে ওখানে আমি আবার দিয়ে দিব কিভাবে সাবমিট করতে হবে। কিসের প্রমাণ? কি কোয়েশ্চেনটা বললো? যে কপার লস আর আয়রন লস ম্যাক্সিমাম হবে ওটা নাকি? দেখো ওইখানে তো আমি যে রেফারেন্স গুলা দিছি ওইগুলাতে পাওয়ার কথা, অথবা তোমরা নিজেরা একটু ঘাটাঘাটি করো, পায়ে যাবা। বুঝছো? তো সাবমিট করো, সাবমিট করে যদি সমস্যা থাকে আমি তখন ওখানে কমেন্ট করে দিব। হ্যাঁ, যেগুলা তোমরা সমস্যা হইতেছে ওগুলো আমি ইয়ে করে দিব। এবং ওইটার উপরে তোমার ধরো 15 মার্ক, হ্যাঁ 15 মার্কের একটা মার্কিং হবে ওইটার উপরে। তো যে এভাবে সাবমিট করবা, তো তোমরা A4 পেপার যদি থাকে সবচেয়ে ভালো, A4 পেপার না থাকলে যার কাছে যেটা আছে একটু ভালো পেপার নিয়ে ওখানে স্পষ্ট করে অ্যাসাইনমেন্ট মানে সবগুলা কোশ্চেন আগে লিখবা, তারপরে আনসার লিখবা। প্রথমে কোশ্চেন তারপর আনসার হবে। এবং প্রথমে একটা উপরে একটা কভার পেজ থাকবে, কভার পেজের মধ্যে তোমার নাম, হ্যাঁ তোমার যে আইডি এগুলো সবকিছু থাকবে। এবং এইভাবে করে পুরাটা দিবা, দেওয়ার পরে তোমরা যেটা করবা সেটা হলো যে ক্যাম স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করবা। স্ক্যান করে পিডিএফ ফাইল আকারে
তোমরা ওই গুগল ক্লাসরুমে যেখানে আমি পোস্ট দিছি ওইখানে দেখবা সাবমিটের একটা অপশন আছে, ওইখানে গিয়ে সাবমিট করতে হবে। ওইখানে সাবমিট করবা এবং সাবমিট করে তোমরা ওইখানে তোমার